বিস্তৃতভাবে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। রাধাচরণ দেববর্মন এই অবস্থান শুরু হওয়ার মুখে 6 দফা দাবিকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ রেখে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আহ্বান রেখেছেন। ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের নেতা, ট্রাইবাল ইউথ ফেডারেশনের নেতা এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি তার যিনি সভাপতি রাজ্যপালের সাথে স্মারকলিপি উপস্থিত করতে গিয়ে তাদের যে মত বিনিময় সে সম্পর্কেও সংক্ষিপ্ত পরিসরে তার বক্তব্য রাখার চেষ্টা করেছেন। আমি খুব সংক্ষেপে যে কথা বলবো, এই যে চাকরির প্রশ্নটি, এটা মাথায় রাখার দরকার আছে। এটা শুধু ত্রিপুরা জিএমপি প্রশ্নটা তুলেছে ঘটনা তা না। আজ থেকে কিছুদিন আগে দিল্লিতে জাতীয় স্তরে উপজাতি জনগণের যে জাতীয় মঞ্চ, যার নেতা অন্যতম নেতা কমরেড জিতেন চৌধুরী, তাদের উপস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে উপজাতি জনগণের মধ্যে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, তারা সম্মিলিত হয়ে মূলত এই বেকার সমস্যা এবং বিশেষ করে উপজাতি অংশের ছেলেরা মেয়েরা কিভাবে বঞ্চিত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, আলোচনা শেষে তারা যে দাবি সেখানে উত্থাপন করেছেন এবং এই দাবিকে ভিত্তি করে সারা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে এরকম অবস্থান ধর্মঘটের আয়োজন করার মধ্য দিয়ে স্মারকলিপি যাতে উপস্থিত করা হয়, তাই আমি কথাটি উল্লেখ করার চেষ্টা করলাম। বিষয়টি বিচ্ছিন্নভাবে ত্রিপুরার এটা মনে করার কারণ নেই, কিন্তু ত্রিপুরার পরিস্থিতিতে তার একটা বিশেষত্ব আছে। 2018 সালে বিজেপি বামপন্থী ফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে হটাবার জন্য স্লোগান দিয়েছিল, চলো পাল্টাই। 293টা প্রতিশ্রুতি রেখেছিল, তার থেকে বাছাই করে 7 দফা প্রতিশ্রুতি তাদের এই নির্বাচনী ইস্তাহারের প্রথম পাতা হিসাবে, পৃষ্ঠা হিসাবে সংযুক্ত করে তার মধ্যে বিশেষভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন শূন্যপদ পূরণ করবেন। তাদের হিসেব ত্রিপুরায় নাকি সেই সময়ে 50,000 সরকারি কর্মচারীদের পদ শূন্য পড়ে আছে। অসত্য কথা, আমি মিথ্যে শব্দটা ব্যবহার করছি না, আমি অসত্যই বলছি। কারণ বামফ্রন্ট সরকারে থাকাকালীন সময়ে বছরে 2 বার করে অর্থ দপ্তরের সহযোগিতা নিয়ে রাজ্যে বর্তমানে কত কর্মচারী আছেন, প্রথম শ্রেণী থেকে একেবারে সর্বনিম্ন যে শ্রেণী ABCD, তার হিসেব, সংরক্ষণের পদ কত, তাতে কতজন কোথায় কাজ করছেন তার হিসেব, চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন অথবা প্রাকৃতিক কারণে প্রয়াত হয়েছেন, সে কারণে কত পদ শূন্য পড়ে আছে, তাতে A ক্যাটাগরি কত, B ক্যাটাগরি কত, C কত, D কত, এর মধ্যে সংরক্ষিত পদ কত, উপজাতিদের জন্য সংরক্ষিত, তপশিলীদের জন্য সংরক্ষিত কত পদ। বছরে 2 বার বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভা এই তথ্যগুলো সংগ্রহ করে ব্যাপকভাবে গভীরে গিয়ে বিশ্লেষণ করে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিতেন অগ্রাধিকারের ভিত্তিতে, একসাথে সবাইকে হয়তো একই বছরে
এই শূন্যপদ পূরণ করার মতো পদক্ষেপ নেওয়া সম্ভব ছিল না, সক্ষম ছিল না আর্থিক কারণে। কিন্তু তারপরেও প্রত্যেক বছর অগ্রাধিকারের ভিত্তিতে এই শূন্যপদগুলো পূরণ করার জন্য বামফ্রন্ট সরকার পদক্ষেপ গ্রহণ করতেন। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন 50,000 শূন্যপদ এরা যদি সরকারে আসে। তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের যে হিসেব 50,000 শূন্যপদ, সেই পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সরকারে থাকবে আর শূন্যপদ সৃষ্টি হতে দেবে না। যখনই পদ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা হিসাব করে যেটা তাদেরকে বলেছিলাম, 2017 নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরায় 1,62,000 থেকে 65,000 কর্মচারী ছাড়াও 16 থেকে 17,000 পদ শূন্য। আপনারা কোথায় পেলেন 50,000? তথ্য তো আমাদের হাতে আছে, আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না। জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন আমাদের হাতে হিসেব আছে। আমরা সরকার তৈরি করি, যখন এই শূন্যপদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই 50,000 কোত্থেকে কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে। আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন? বিশেষ করে আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে? শূন্যপদ তারা যে 50,000 বলেছে এটা তো অসত্য, এত কোনো হদিশ নেই। পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি। 7 বছর হতে আর 2 মাস বাকি আছে। বিজেপি সরকারের পেছনে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, এই সরকারের এই 7 বছরের রাজত্বে শিক্ষক কেরানি কর্মচারীর পদ 162-65 থেকে কমে এটা 1 লক্ষ কয়েক হাজার এসে দাঁড়িয়েছে এবং প্রায় 51 থেকে 52,000 নতুন করে পদ শূন্য হয়েছে। কালকে আপনারা শুনছিলেন আমাদের যুবনেতা বলছিলেন 3 দিনের জন্য অধিবেশন বসেছে। বিরোধী দলের অন্যতম বিধায়ক নয়ন সরকার, তিনিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের একজন কর্মী এবং সংগঠক, নেতৃস্থানীয়, সেই জায়গায় বেসরকারি প্রস্তাব এনেছেন। সেই বেসরকারি প্রস্তাবের মূল বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে পদগুলো শূন্য পড়ে আছে অবিলম্বে সংরক্ষণ নিশ্চিত করে এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা গ্রহণ করুন। আমি বিস্তৃত যাচ্ছি না, আপনারা শুনছিলেন। আজকে পত্রিকা খুলে দেখবেন, সব পত্রিকায় পাবেন না। খয়ের খা যারা চাইবার আগে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যারা পায়, এই সরকারের পদতলে তারা তৈলবর্ধন করেন। এই সরকারের কোনো ভুল তাদের চোখে ধরা পড়ে না, ত্রুটি ধরা পড়ে না, ব্যর্থতা ধরা পড়ে না। এরা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় এই সরকারি সব ক্ষেত্রে সফল 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 বলতে অভ্যস্ত এই সমস্ত পত্রিকাগুলোতে 2-3টা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, ত্রিপুরার লাখো লাখো বেকার ছেলে মেয়ের জীবন নিয়ে এই সরকারটা যে ছেলেমেয়ে খেলছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে, এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তার যে বিধায়ক এবং সবচাইতে সেটা বিস্ময়কর না, আমি বলবো ঘৃণা, তীব্রমাথা, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে। 42 আসনে প্রার্থী দিয়েছিল, উপজাতিদের সংরক্ষিত আসন 20,
এ নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই। বাকি যে 22টা আসন এগুলো সংরক্ষিত না, কিন্তু ওখানে ট্রাইবাল ভোট আছে। আপনারা যদি দাঁড়াতেন 7টা আসনে যদি দাঁড়াতেন কেউ কিন্তু প্রশ্ন করতো না। বাছাই করে অসংরক্ষিত যে আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতীয় ভোট আছে, এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে। আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে, বিজেপির হাতে হচ্ছে। এরা বিজেপিকে ভোট দেবে না। তাহলে এদের ভোট কোথায় যাবে? বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না। বামফ্রন্ট সরকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি হবে। এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা তীব্রমাথা উপজাতি প্রার্থী দাঁড় করিয়ে সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরংশ ভোট তাদের দিকে তথাকথিত উপজাতি ঐক্যের স্লোগান তুলে টেনে নিয়ে বিজেপি সরকারটাকে বাঁচতে সাহায্য করেছে। এরা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলে 19 ভাগ ভোট পেয়েছে, 13টা আসন পেয়েছে 6 মাসের মাথায়। এই 13 জন বিধায়ক নিয়ে তীব্রমাথা 6 মাস আগে যে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আকাশ পাতাল মথিত করার চেষ্টা করেছে, তারা বিজেপি সরকারে ঢুকে যায় 2 জন মন্ত্রী সহ। এরা এই বিধানসভায় প্রতারণা করলো কাদের? শুধু অনুপজাতি না, অনুপজাতি উপজাতি নির্বিশেষে উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু এই ত্রিপুরার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের সাথে তারা প্রবঞ্চনা করলো। বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে নয়ন সরকারের প্রস্তাবের বিরোধিতা করে তাকে পরাস্ত করলো। নয়ন সরকারের প্রস্তাব পরাস্ত করে না, এরা নিজেরাই তাদের যে ক্রদাক্ত চেহারা, প্রতারকের চেহারা, প্রবঞ্চকের চেহারা, যুবক বেকার যুবকদের স্বার্থের পরিপন্থীত চেহারা, তাদের যে মানে স্বার্থের মানে হরণ করে তারা ভোটের সময় বলে একটা, সরকারে বসতে পারলে করে আর একটা, তারা একটা ক্লেদাক্ত চেহারা কালকের বিধানসভায় তারা কিন্তু সেটা প্রমাণ করে দিলেন। এদের জবাব দিতে হবে। এরা যদি মনে করেন বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার জোরে এরকম একটা জরুরি গুরুত্বপূর্ণ প্রস্তাব বিরোধিতা করে বিরোধীদেরকে শিক্ষা দিলাম, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য ত্রিপুরা রাজ্যের 40 থেকে 42 লক্ষ মানুষ, উপজাতি, অনুপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে তারা কিন্তু ঘরে ঘরে তৈরি হচ্ছে। জবাব আপনাদের কাছে চাইবে, মাঠে ময়দানে আপনাদের জবাব দিতে হবে। আপনাদেরকে কেউ র‍্যাপ করবে না এবং জবাব আপনারা দিতে পারবেন না। তার জন্য আপনাদেরকে সমাজ জীবনে কোণঠাসা করে জনগণ থেকে আপনাদেরকে বর্জিত করবার জন্য তারা কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। তার নিদর্শন স্বল্প সময়ের উদ্যোগে সর্বভারতীয় আন্দোলনের যে ডাক, তাতে সারা দিয়ে গণমুক্তি পরিষদের নেতৃত্ব অন্যান্য সংগঠনকে সঙ্গে নিয়ে এই যে কর্মসূচি, তার মধ্য দিয়ে কিন্তু তার প্রতিফলন ঘটছে, পরিষ্কার হয়ে গেছে। দাবি কি? আমি সব দাবিতে যাচ্ছি না। 200 দিন রেগা, 600 টাকা মজুরি, এটাও 18 বিধানসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ইস্তাহারের প্রতিশ্রুতি। দেশের কোথাও 200 দিন নাই। বিজেপি বলছে তার কেন্দ্রের অর্থমন্ত্রী অসুস্থ ছিলেন, তাকে উড়িয়ে আনে প্রেস ক্লাবে বসিয়ে নির্বাচনী ইস্তাহার তার হাত দিয়ে উপস্থিত করে তাকে দিয়ে বলিয়েছেন আমি কেন্দ্রের অর্থমন্ত্রী। বিজেপিকে যদি ভোট দিয়ে আপনারা সরকারে বসাতে পারেন, এই যে 293টা প্রতিশ্রুতি, তার যে সার সংক্ষেপ, আমরা যে 7টা-8টা দাবি বিষয় সামনে রেখে এই স্টার আপনাদের হাতে তুলে দিলাম, এগুলি বাস্তবায়নের জন্য টাকা পয়সার কোনো সমস্যা হবে না। আমি কেন্দ্রের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এটা বলবার জন্যই একাডেমি এসেছি। তাতে কি ছিল? 200 দিন রেগার কাজের ব্যবস্থা হবে ত্রিপুরায় বিজেপি সরকার আসলে, এবং 340 টাকা দৈনিক মজুরি হবে। আমরা তখন জিজ্ঞেস করেছিলাম, ভারতবর্ষে 29টা 30টা রাজ্য আছে,
কেন্দ্রের বিজেপি সরকার ছাড়াও আরো 8টা 9টা রাজ্যে কোথাও সরাসরি বিজেপি সরকার চালাচ্ছে, কোথাও অন্য দলকে সাথে নিয়ে বিজেপি সরকার চালাচ্ছে। একটা রাজ্য দেখাতে পারেন বা ভারতবর্ষের এমন কোন রাজ্য দেখাতে পারেন যেখানে রেগার কাজ 200 দিন চলছে? একটা রাজ্য নাই। একটা রাজ্য দেখাতে পারেন যেখানে মজুরি 340 টাকা পায়, 300 টাকার উপরে 3টা 4টা রাজ্য পেত, তার মধ্যে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং হরিয়ানা। তারাও 340টা, 300টাতে কিছু বেশি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা যে কথাগুলো বলছেন, ত্রিপুরায় বিজেপি সরকার তৈরি হতে পারলে পরে আপনারা 200 দিনের কাজ 340 টাকা মজুরি দেবেন। বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে এক এক রাজ্যে এক এক রকম মজুরি, তারা তাদের মতো করে সুবিধাজনক সেখানে মজুরির হার নির্ধারণ করার ফর্মুলা বানিয়েছে। আমরা বললাম আপনার যে কোনো ফর্মুলা আপনি বানান, ত্রিপুরায় তো শিল্প নাই, কল নাই, কারখানা নাই, আগে সরকারগুলো কিছু করেনি, আমরা এগুলো করবার জন্য চেষ্টা করছি। কৃষি পেছনে পড়া, কৃষির উপর নির্ভর করছে আমাদের অর্থনীতি এবং শিল্পের বিকাশ, সেই কৃষিকে উন্নত করার চেষ্টা করছি। তার মধ্য দিয়ে ভবিষ্যৎ দিনে কৃষি শিল্পের যুগল বন্ধির মধ্য দিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এখন রেগা ছাড়া কি করে হবে? আপনারা তো করছেন না ভারতবর্ষের কোন জায়গায় কেন্দ্র সরকার। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে টুয়েপের কর্মসূচি আমরা চালু করেছি। টুয়েপ মানে নগরে, সেখানে রেগার আদলে আমরা যদিও 100 দিন করতে পারিনি, 75 দিনের কাজের ব্যবস্থা করেছি। মজুরি রেগার যত অধিক মজুরি, সেই মজুরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে মজুরি, আমরা তো টুয়েপের জন্য টাকা চাইছি না, আমরা রেগার জন্য চাইছি। এই কম টাকা কি করে হবে? বলে আপনাদের জন্য তো আলাদা কোনো ফর্মুলা করা যাবে না, এর বাইরে তো যাওয়া যাবে না, এটাই তো কেন্দ্রের নিয়ম। তো আমরা ভোটের সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানবার চেষ্টা করেছিলাম কিসের ভিত্তিতে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, কতদিন রেগার কাজ চলছে, কত টাকা তাদের মজুরি? আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী, এখনো তিনি মুখ্যমন্ত্রী, মিথ্যার বাঁধ ছুটিয়ে ত্রিপুরার নির্বাচক মন্ডলীকে বিভ্রান্ত করে, মোহগ্রস্ত করে প্রতিশ্রুতি দিয়েছেন, যা দিয়েছে সরকার তৈরি হলে পর 1 থেকে শেষ পর্যন্ত সব বাস্তবায়িত করব, যদি করতে না পারি ত্রিপুরায় আর মুখ দেখাতে আসবো না। এইটাই ছিল তার কথা। তাকে যখন সাহসী সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, আপনি যে এইগুলি বলছেন আপনার রাজ্যে বেকারের হাল কি, রেগার কতজন কাজ, কত টাকা মজুরি, এগুলো পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজও সেখানে 200 দিন রেগা নাই, 340 টাকা মজুরি নেই। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে জিএমপি এই যে দাবি উত্থাপন করছেন, এখন এই দাবি শুধু ত্রিপুরার না, সারা ভারতবর্ষের দাবি। 200 দিনের কাজ চাই, গ্রামের রেগার কাজ শহরে এটাকে সম্প্রসারিত করো। জিনিসপত্রের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে যাচ্ছে, মানুষের তো খেয়ে পরে বাঁচতে হবে, তার জন্য অন্তত 600 টাকা মজুরির ব্যবস্থা করো। কোথায় এই সরকার? এই সরকারের কোনো হেলদোল নেই। বামফ্রন্ট সরকার গড়ে 85 থেকে 94 দিন পর্যন্ত বছরে রেগার কাজ সৃষ্টি করেছে। ভারতবর্ষের মধ্যে প্রথম 5টা রাজ্যের মধ্যে অন্যতম ত্রিপুরা। কোনো কোনো বছর 1 নম্বর স্থান অধিকার করেছে ত্রিপুরা। আজকে যারা 200 দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন 7 বছরের মাথায়, গড়ে বছরে 30 থেকে 32 দিনের বেশি কাজ নাই। মজুরি 3 মাস, 4 মাস, 5 মাস পরে আসছে। পূজার সময় যারা কাজ করেছেন এখনো তারা মজুরি পাননি। এই মজুরি যখন ব্যাংক থেকে তুলতে যায়, মন্ডলের লোকরা যারা কাজ না করে নাম ঢুকিয়ে ব্যাংক থেকে বেআইনিভাবে টাকা তুলছে, তারা প্রকৃত মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে যারা রেগার কাজ কমপ্লিট করে 3 মাসের মাথায় মজুরি তুলতে যাচ্ছে, সেখানে থাবা বিস্তার করার চেষ্টা করছে। তারা বলছেন কি ব্যাপার, আমরা কাজ করেছি, আমাদের মজুরি এসছে, মজুরির টাকা ব্যাংক থেকে নিচ্ছে, এর থেকে আপনারা শেয়ার চেয়েছেন, কেন আপনাদের টাকা দেব? উল্টো চোখ রাঙিয়ে বলছে। আবার যাবেন তো কাজের জন্য, তালিকায় আপনাদের নাম থাকবে না, মনে থাকবে আমাদের। বুঝতে পারছেন? এই হচ্ছে বিজেপি, এই হচ্ছে আরএসএস। কাজে এই জায়গায় দাঁড়িয়ে
আমরা যে কথাটা বলবার চেষ্টা করছি, আমি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইছি না, জিতেন চৌধুরী আছেন তিনিও বলবেন, আমি সংক্ষিপ্ত করার জন্য যেগুলো বলছি এগুলো তো দৈনন্দিন জীবনের জ্বলন্ত যে সমস্যা। এখানে সমাজতন্ত্রের কথা কেউ বলছে না, পুঁজিবাদ ধ্বংস কে কথা কেউ বলছে না, সাম্রাজ্যবাদ নিপাত কে কথা কেউ বলছে না। সেদিন মাত্র নির্বাচিত হয়ে বিজেপি সরকার হচ্ছে, কিসের নির্বাচিত? কত ভোট পেয়েছে? 18তে 51 ভোট পেয়েছে, 23-এ ভোট পেয়েছে 39, এর মধ্যে 15 থেকে 17 বার ভোটের অধিকারিতা হরণ করেছে, প্রতারণা প্রবঞ্চনা করে রিগিং করে এই সংখ্যা 29 করেছে। তারা নিজেরাও জানে তারা কিভাবে 29% ভোট পেয়েছে, কি করে 33টা আসন তারা তীব্রমতার সহযোগিতা নিয়ে বামফ্রন্টকে আটকাবার জন্য তারা ব্যবস্থা করেছে, তারা জানে। কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা আপনাদের কাছে বলতে চাইছি, কংগ্রেস সরকারের হাত থেকে 61 জন পার্লামেন্টে বামপন্থী ফ্রন্টের সাংসদ 3টা গুরুত্বপূর্ণ দাবি আদায় করেছিল। একটা রেগা, দ্বিতীয় হচ্ছে বনাধিকার আইন, যেখানে যারা বনে বসবাস করছেন বছরের পর বছর ধরে, বিশেষ করে উপজাতি অংশের মানুষ, সেই বনের মালিক তারা হবেন, সেই জমির মালিক তারা হবেন। সীমানা নির্ধারণ করে দেওয়া হবে, বিক্রি করতে পারবেন না। তার অবর্তমানে তার ছেলের অবর্তমানে তার ছেলে, পরম্পরাগতভাবে তারা এটা ভোগ করতে পারবেন। তাদের জমির কেউ জবরদখল করতে পারবে না, সরকারও পারবে না। এবং এই জমি কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগাতে গেলে পর তাদের মতামত যদি থাকে, বিকল্প ব্যবস্থা করার পর তবে এই জমি নেওয়ার প্রশ্ন আসবে, না হলে নাই। এই যে আইন, রেগার পাশাপাশি এই আইনটাও বড় বড় পুঁজিপতি যারা শিল্প কল কারখানা সম্পূর্ণ কুক্ষিগত করেছে, এখন কৃষি জমি তার দিকে তাদের লোলক দৃষ্টি গেছে, ওটাকে কুক্ষিগত করবার জন্য চেষ্টা করছে, যার সপক্ষে কেন্দ্রের সরকার তাদের নির্দেশে 3টা কৃষক বিরোধী সর্বনাশ আইন তৈরি করেছে। লড়াই হচ্ছে, বাধ্য হয়েছে এগুলি তুলতে, কিন্তু মূল দাবি এখনো তারা কার্যকরী করেনি। তারা চাপ সৃষ্টি করছে এই বনাধিকার আইন থাকলে ওখানে আমরা ঢুকবো কি করে? পাহাড়ি জমির চাইতো, উপরের জমির চাইতো তাদের মূল লক্ষ্য আছে পাহাড়ের নিচে প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সোনার খনি, ওগুলোর দিকে তাদের নজর। কিন্তু এই যে বন সংরক্ষণ আইন, অধিকার আইন, বামপন্থীদের চাপে যেটা ডক্টর মনমোহন সিং এর সরকার করতে বাধ্য হয়েছিলেন অনেক আপত্তি সত্ত্বেও, এটা বাধা হচ্ছে। কাজে বিজেপি সরকার আমাদের পয়সা করিতেই তো ভোটরঙ্গ করে তোমরা ক্ষমতায় এসছো, এটাকে বাতিল করতে হবে, এটা বাতিল করে দিয়েছে। এমনভাবে আইনটাকে সংশোধন করেছে। আমাদের ত্রিপুরায় সীমান্ত এলাকা থেকে 100 কিলোমিটারের মধ্যে কোথাও এই আইনটা কার্যকরী হবে না। তার মানে কোথায়? যে লক্ষাধিক মানুষের জমি চিহ্নিত করে খুঁটি বসিয়ে আপনার হাতে কাগজপত্র তুলে দিয়ে গেছে বামফ্রন্ট সরকার, যেটা বলবার চেষ্টা করেছিলেন রাধাচরণ, এই সমস্ত অধিকারগুলি হরণ করবার চেষ্টা করছে। এর বিরুদ্ধে লড়াই না করলে তো চলবে না। আর একটা গুরুত্বপূর্ণ আইন কি? তথ্য জানবার অধিকার, নাগরিকদের অধিকার, এটা গণতান্ত্রিক অধিকার। যারা ভোট দিয়ে সরকার তৈরি করে, সরকার নানা কথা বলে সরকারে যায়, ক্ষমতায় বসে উল্টো পাল্টা কাজ করে, জনগণের স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, এই বিষয়গুলো জানবার জন্য কি বলেছে, কি করছে, কত টাকা খরচ করছে, তাতে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, এগুলো জানবার জন্য তথ্য জানার অধিকার, এই আইনটাকেও বিজেপি সরকার ধ্বংস করে দিয়েছে। আমি 3টা আইনের কথা বললাম। তাহলে এরাই কেন্দ্র, এরাই যাচ্ছে। তাহলে এদের কাছে বেকার বলুন, কৃষক বলুন, ক্ষেত মজুর বলুন, শিক্ষক, কেরানি, কর্মচারী, মধ্যবিত্ত, মেহনতি মানুষ, কারোর কিন্তু সমস্যার সমাধানের কোনো নিশ্চয়তা নেই। উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু সম্মিলিত হতে হবে। আপনারা শুনছিলেন আমাদের নেতৃত্বের মুখ থেকে, নরেশও বলেছেন, এর আগে যুবনেতাও বলবার সময় বলেছেন, এই ত্রিপুরার আজকে এই যে অগ্রগতি, তার পেছনে ঐক্যবদ্ধ যে লড়াই, তার যে ঐতিহ্য, সেটা উল্লেখ করার চেষ্টা করেছেন। এখন আমরা কি দেখছি? তীব্রমতা,
বিজেপিকে রক্ষা করার জন্য আবার সেই পুরনো স্লোগান 15 লক্ষ উপজাতি ঐক্যবদ্ধ হতে হবে। তারা তো আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এডিসিও দিয়েছেন, 13 জন বিধায়কও দিয়েছেন, 19 ভাগ ভোটও দিয়েছেন এই উপজাতিদের জন্য। এমনকি এডিসির মধ্যে আপনারা কি করছেন? এডিসি তো লুটার রাজত্ব চলছে। মাসের শেষ প্রথম সপ্তাহে এডিসি কর্মচারী কবে বেতন পাবেন তার কোনো নিশ্চয়তা নাই। রাস্তাঘাট ভেঙে চৌচি, স্কুলে মাস্টার নাই, কলেজে প্রিন্সিপাল নাই, সাবজেক্ট টিচার নাই, হাসপাতালে ডাক্তার কম, নার্স কম, প্যারামেডিক্স কম, সমস্ত ঔষধ একটা ছোট্ট অপারেশন হলে পর সুই সুতা গজ ব্যান্ডেজ সব কিনে দিতে হয়। রেশনের দোকান ঠিক মতো দোকান খুলে না, এক সপ্তাহের রেশন 4 সপ্তাহ ঘুরে ঘুরে সংগ্রহ করতে, কোনো কথা বলবার সুযোগ নাই। এই যে বন্ধ হলো, তারাই কালকে হিসেব দিয়েছে 56 থেকে 57 হাজার ঘর বাড়ি নষ্ট হয়েছে, তার মধ্যে অর্ধেকের বেশি উপজাতি জনগণের, অনুপজাতি অংশের মানুষ আছেন এডিসি এলাকার মধ্যে। কোথায় তীব্রমতা? একজনই তো নেতা, রাজবাড়ি দেখিয়ে আর কতদিন মানুষকে ভুলিয়ে রাখবেন? জবাব যখন চাইছে জবাব দিতে পারছেন না, নিজেকে গুটিয়ে রাখবার চেষ্টা করছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যেটা বলতে চাইছি, বিভ্রান্ত যে একটা অংশ হননি ঘটনা তত না, জীবনের অভিজ্ঞতাই তো জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে, উদ্ঘাটিত হয়ে গেছে। তাদের মুখে তারা যে ঢাকনা দিয়ে মানুষকে দিনকে রাত, রাতকে দিন, চাঁদকে সূর্য, সূর্যকে চাঁদ বলে বোঝাবার চেষ্টা করেছে, তারা এখন ধরা পড়ে যাচ্ছে। শুধু ধরা পড়লে চলবে না, এই কথাগুলো উপস্থিত করলে চলবে না। রাজ্যপাল আমরা জানি তিনি কি বলবেন, নৈতিকভাবে বিরোধিতা করতে পারবেন না, কার্যকরী করার জন্য তার কি কার্যকরী ভূমিকা থাকবে? সাংবিধানিকভাবে তার হাতে তো কোনো ক্ষমতাই নেই। আমরা তার কাছ থেকে খুব বেশি কিছু প্রত্যাশা করছি, ঘটনা তা না। ব্যক্তিগতভাবে তো তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আপনাদের কাছে যে কথা বলতে চাইছি, লড়াই ছাড়া বিকল্প নাই। সামন্ত শাসনের বিরুদ্ধে লড়াই, তার থেকে ত্রিপুরা মুক্তি পেয়েছে। 31 বছরের কংগ্রেসের দুঃশাসন, তার থেকে ত্রিপুরা মুক্ত হয়েছে। কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী করেছেন আপনারা, বামফ্রন্ট তৈরি করেছেন আপনারা, বামফ্রন্ট সরকার তৈরি করেছেন আপনারা, তাকে উচ্ছেদ করবার জন্য সন্ত্রাসবাদ তৈরি করেছে তারা। জম্বুদ্বীপের রানী বলে রাজ পরিবারের যিনি নেত্রী, তিনি কে সেখানে একটা বিভ্রান্তিকর স্লোগান তুলে উপজাতি যুবকদের যুব সমিতির পতাকা তলে যারা সমবেত হয়েছিলেন তৈরি সম্মেলনে তাদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করলেন। আঙুল কাটে রক্ত তিলক একে বাংলাদেশে গিয়ে অস্ত্র হাতে নিয়ে বলেছেন, বামফ্রন্ট সরকার উচ্ছেদ না করা পর্যন্ত এই অস্ত্র মাটিতে ফেলব না। এই অস্ত্র নিয়ে কি করেছে? রক্তের হুলি খেলেছে, এগুলো আপনারা জানেন। এদেরকে মোকাবেলা করে পরাস্ত করে কংগ্রেস যুব সমিতির সরকার, আপনারাই আবার বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছেন এক নাগারে। 25 বছর বামফ্রন্ট সরকারকে কাজ করতে দিয়েছেন। বামফ্রন্ট সরকার এই দাবি করেনি সেদিনও, আজও করে না। ত্রিপুরার সমস্ত মানুষের সব সমস্যার সমাধান বামফ্রন্ট সরকার করে দিয়ে গেছে, মোটেই ঘটনা তা না। একটা রাজ্য সরকারের পক্ষে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না যদি না কেন্দ্র সাহায্য করে। কেন্দ্র কংগ্রেসের নেতৃত্বে সরকার সেভাবে করেনি, বিজেপির তো প্রশ্নই আসে না, ষড়যন্ত্র করেছে। এখন এই যে বিজেপি, তীব্রমাথা, আইপিএফটি, এই 3 দলের আমাদের কোনো বন্ধু বলবার চেষ্টা করেন এখন ডাবল না ট্রিপল ইঞ্জিন, তার মানে গাড়ি একটা 3টা ইঞ্জিন, কত শক্তির গাড়ি। সমস্যার সমাধান কোথায় হচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে এই দুঃশাসন, জনবিরোধী শাসন, স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট সুলভ শাসন, অনার মৃত্যু, সন্তান বিক্রি, অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়ে সেখানে মারা পড়ছে, মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না, খোঁজ নেওয়ার কেউ নাই। এই সরকারকে চলতে দেবেন? সরকার চালাতে দেবেন? কেন মেনে নেবেন? তীব্রমথা থেকে বিজেপি আইপিএফটি থেকে তীব্রমথা প্রত্যেকটা অপরাধী। কাজে আপনাদের কাছে যে আবেদন, যে উপজাতিদেরকে আলাদা করে অনুপজাতিদের বিরুদ্ধে নিয়ে গিয়ে মূলত বাঙালিদের বিরুদ্ধে দাঁড় করাবার চেষ্টা করছে তীব্রমথার নেতা, এই যে ঘৃণ্য ষড়যন্ত্র, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিসের ট্রাইবেল ইউনিটি, কিসের নন ট্রাইবেলের বিরুদ্ধে? ত্রিপুরার ইতিহাস হচ্ছে উপজাতি অনুপজাতির লড়াইয়ের মধ্য দিয়ে
গণতান্ত্রিক একতা, এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই এই দীর্ঘ যে জয়যাত্রার ইতিহাস অঙ্কিত করেছেন ত্রিপুরার মানুষ, এই সম্পর্কে সচেতন থেকে সামনের দিনে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই যে জরুরি দাবিগুলো যেগুলো নিয়ে আজকে আপনারা এখানে মিলিত হয়েছেন, এই দাবিগুলো আদায় করবার জন্য এর সাথে আপনার বেঁচে পড়তে থাকার প্রশ্নটা যুক্ত, এগুলো আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে ট্রাইবেল নন ট্রাইবেল উপজাতি বাঙালির নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলে সামনের দিনে বৃহত্তর আন্দোলনের ঢেউ তুলতে হবে, ঝড় তুলতে হবে। এই ঝড়ে এই সরকারের যে সিংহাসন এটাকে টলিয়ে দিতে হবে, এরকম একটা জায়গা যাওয়ার জন্য আজকে এখান থেকে আপনারা শপথ নিয়ে যাবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।